জাতীয় নির্বাচন পেছানো চক্রান্ত করছে একটি দল, বললেন বিএনপি নেতারা। সুষ্ঠু ভোট আয়োজনে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি নাগরিক কমিটির। যখন ইন্টারিয়াম গভর্নমেন্ট একটা নির্বাচনের কথা বলা শুরু করলেন, তখনই আবার আপনাদের মুখে স্থানীয় সরকারের নির্বাচন। কিসের ইঙ্গিত? নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত হলে আমরা মাথা নত আল্লাহ ছাড়া কারো কাছে। আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বর নির্বাচন দিন, আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত। এই গণঅবস্থানের মধ্য দিয়ে এই ইলেকশনের পূর্বেই আওয়ামী লীগের নিবন্ধন আমাদেরকে বাতিলের দাবিতে রাজপথ ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে সামিল হতে হবে। সংস্কার নিয়ে কাল থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু অন্তর্বর্তী সরকারের। সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কনক আজাদ এবং আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ফাগুন হাওয়ায় নগর জুড়ে ভালোবাসার উৎসব, রঙিন সাজে প্রাণ প্রকৃতিও। বসন্ত ভালোবাসা দিবসের যুগলবন্দি উদযাপন, সৈকত শহরে পর্যটকের ঢল। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে টঙ্গীর তুরাগ তীরে মুসল্লিদের জুমার নামাজ আদায়। মহিমান্বিত লাইলাতুল বরাতে আল্লাহর নৈকট্য লাভের আশা ধর্মপ্রাণদের। মাস জুড়ে লুকোচুরির পর বাজারে ফিরছে ভোজ্য তেল। শবে বরাত উপলক্ষে বেড়েছে মাংসের দাম, কমতির দিকে চাল, ভ্যাট শুল্কের উপর ঊর্ধ্বমুখী ফলের দর। মানুষের লোভের শিকার বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। ইকো ট্যুরিজমের নামে কংক্রিটের স্থাপনা ডেকে আনছে ক্ষতি। অসহায় বন্যপ্রাণী সংকটে প্রতিবেশ পরিবেশ। Well, there was no role for our deep state. বাংলাদেশে পট পরিবর্তনের সংশ্লিষ্টতা নেই যুক্তরাষ্ট্রের, বললেন ট্রাম্প। প্রশ্ন এড়িয়ে গেলেন মোদি। দুই নেতার বৈঠকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার। স্থানীয় নির্বাচনে কথা বলে একটি দল সংসদ ভোট পেছানোর চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। সুষ্ঠু ভোটের স্বার্থে সব দলকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান তাদের। এদিকে আগামীকাল থেকে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আদিলুর রহমান। দেশে আর কখনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না বলেও জানান তিনি। শুক্রবার সকালে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর হাইকোর্ট গেটের সামনে শিক্ষা চত্বরে স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান সামাজিক, রাজনৈতিক ও ছাত্র সমাজের বিভিন্ন সংগঠন। শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। জানান, শনিবার থেকে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হবে অন্তর্বর্তী সরকারের আলোচনা। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলায় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আন্দোলনকারী সমমনা সকল দল যারা বিগত বিরোধী আন্দোলন করেছে, শেখ হাসিনা বিরোধী আন্দোলন করেছে, সকলে ঐক্যবদ্ধ হবে। আগামীতে একটি গণতান্ত্রিক সরকার কায়েম হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত নাগরিক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা বলে একটি দল নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপি মেনে নেবে না বলেও হুঁশিয়ারি তার। এখনো এই সরকারকে সমর্থন দিল, নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত হলে আমরা মাথা নত আল্লাহ ছাড়া কারো কাছে। এদিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকারকে বিভ্রান্ত করার জন্য নির্বাচন নিয়ে কিছু রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিচ্ছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব দলকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। এই সরকারকে বিভ্রান্ত করার জন্য
বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বর নির্বাচন দিন। রমজানের আগে দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকারকে তৎপরতা বাড়ানোর আহ্বান জানান বিএনপি নেতারা। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হলে নির্বাচনে বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব এক আলোচনা সভায় তিনি এই শঙ্কার কথা বলেছেন। নাগরিক কমিটির আহ্বায়ক আরও বলেছেন, ট্যাগিংয়ের মাধ্যমে এখনও বিভেদের রাজনীতি চলছে, এটি রুখে দিতে প্রয়োজন রাজনৈতিক ও সামাজিক ঐক্য। আওয়ামী লীগ যে ব্যানারটি রয়েছে, খুনের দায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদেরকে বাংলাদেশ সরকার যারা রয়েছেন তাদেরকে বলবো দ্রুত গতিতে তাদের নিবন্ধন বাতিল করুন। বর্তমানে আমাদেরকে আজকাল এই সময়ের মধ্যে হেফাজত, জামায়াত, বিএনপি বিভিন্ন মতাদর্শ ভিত্তিক আমাদেরকে এই সমাজকে বিভাজিত করে রাখা বিভিন্ন জনকে ট্যাগিং দেওয়ার চেষ্টা চলছে। দীর্ঘ 25 বছর পর নরসিংদী শহরে অনুষ্ঠিত হচ্ছে জামায়াতে ইসলামের জনসভা। এতে উপস্থিত আছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান সহ কেন্দ্রীয় নেতারা। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী শফিক মুন্সি। আমরা বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। 24 বছরেরও বেশি সময় পর নরসিংদী শহরে বাংলাদেশ জামায়াতে ইসলামের উন্মুক্ত জনসভা হতে যাচ্ছে আজ, এবং বেলা 2টায় কিন্তু এই যে জনসভা, সেই জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে পবিত্র কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। এবং এই জনসভার আগে কিন্তু এই যে নির্ধারিত স্থান, সেই নির্ধারিত স্থানটি আশেপাশের প্রত্যন্ত অঞ্চলের তৃণমূল নেতাকর্মীদের কিন্তু আগমনে একদম প্রায় ভর্তি হয়ে যায়, এবং এই স্থানেই কিন্তু তারা জামাতে নামাজ আদায় করেছে। এবং আমরা যেটা জানতে পেরেছি যে আজকের এই জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি স্থানীয় যে নেতাকর্মী তাদেরকে আসন্ন নির্বাচনে নানা ব্যাপারে সচেতন থাকার জন্য বিভিন্ন দিক নির্দেশামূলক বক্তব্যের পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিক অনেক ইস্যুতেও কথা বলবেন বলে আমাদেরকে স্থানীয় যে নেতাকর্মী যারা আছেন তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা আমাদেরকে বলেছেন যে আজকের এই জনসভাটিকে ঘিরে পুরো নরসিংদীতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু বেশ তৎপর উপস্থিতি দেখা গেছে, যাতে এই জনসভাকে কেন্দ্র করে শহরে কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি না হয়। এজন্য কিন্তু স্বেচ্ছাসেবক যারা আছেন দলটির, তারা কিন্তু বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে তারা তাদের দায়িত্ব পালন করছেন। এবং আমরা যেটা দেখেছি যে এই নরসিংদী জেলার প্রত্যন্ত ইউনিয়ন থেকেও বাসে, ট্রাকে করে মানুষজন কিন্তু এই জনসভা স্থলে এসছেন, এবং তারা কিন্তু খুব সুশৃঙ্খলভাবে বিভিন্ন বক্তা যারা আছেন তাদের কথা শুনছেন। এবং আমরা যেটা জানতে পেরেছি বেলা 3টার পর বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এখানে বক্তব্য দেবেন। আজকের এই জনসভাটি শুরু করার আগেই কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শহীদ তাদেরকে স্মরণ করেছে এই স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা, এবং সামনের দিনগুলোতে যেন আসলে সুসংগঠিতভাবে তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা পায় সে ব্যাপারেও কিন্তু তারা নানা ধরনের বক্তব্য আসলে দিয়েছে। তো এই ছিল আমার কাছে নরসিংদী থেকে বাংলাদেশ জামায়াত ইসলামের দীর্ঘ 25 বছর পর যে উন্মুক্ত জনসভা সে ব্যাপারে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম নরসিংদী থেকে। বাংলাদেশে পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেছেন ট্রাম্প। আর এ সময় বাংলাদেশ প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্ন এড়িয়ে যান নরেন্দ্র মোদী। বিশ্বব্যাপী নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় অংশীদারিত্ব আরও জোরদার অঙ্গীকার করেছেন এ সময় দুই নেতা। যুক্তরাষ্ট্র থেকে দেখব হাসানুজ্জামান সাকির রিপোর্ট।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল 4:30টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোয়াইট হাউসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতে ওভাল অফিসে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিক বক্তব্য দেন দুই নেতা। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ট্রাম্প ও মোদী। রাশিয়ায় ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগের প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী। মোদীকে মহান নেতা উল্লেখ করে ট্রাম্প বলেন তারা দুজন বন্ধু এবং যুক্তরাষ্ট্র ও ভারত যে কোনো ইস্যুতে একতাবদ্ধ। অন্য অনেক কিছুর চেয়ে ঐক্য গুরুত্বপূর্ণ। আমাদের চমৎকার ঐক্য রয়েছে, আমাদের ভালো বন্ধুত্ব রয়েছে, এটা আরো ঘনিষ্ঠ হচ্ছে। কিন্তু আমি মনে করি দেশ হিসেবে ঐক্যবদ্ধ থাকা গুরুত্বপূর্ণ। আমরা বন্ধু এবং আমরা এমনই থাকব। আমি খুবই খুশি যে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প পদক্ষেপ নিয়েছেন ও টেলিফোনে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যোগাযোগ করেছেন। বিশ্ববাসী এটা মনে করে যে ভারত পুরো সময়টাতে নিরপেক্ষ ছিল, কিন্তু এটা সত্য নয়। ভারতের একটি পক্ষ আছে, আর তা হলো শান্তির পক্ষ। And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration. সংবাদ সম্মেলনে ভারতীয় এক সাংবাদিক বাংলাদেশে চলমান সংকটে তথাকথিত মার্কিন ডিপ স্টেটের জড়িত থাকার বিষয়ে প্রশ্ন করলে ট্রাম্প বলেন বাংলাদেশের ঘটনাক্রমের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই। Well, there was no role for our deep state. It was this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. পরে দ্বিপাক্ষিক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন দুই নেতা। 8 ঘণ্টাব্যাপী বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে যৌথ বিবৃতি দেন ট্রাম্প ও মোদী। এ সময় তারা আবারও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সন্ধ্যায় মোদীর সম্মানে হোয়াইট হাউসে নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর বৈঠকে চীন, রাশিয়া ও ইউক্রেন প্রসঙ্গ, বিশ্বব্যাপী যুদ্ধবন্ধ, জঙ্গিবাদ দমন এবং গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠার বিষয় গুরুত্ব পেয়েছে। প্রধানমন্ত্রী মোদীকে একজন দক্ষ এবং তার থেকেও ভালো মধ্যস্থতাকারী হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। অন্যদিকে মোদী বলেছেন ভারত কোথাও কোনো যুদ্ধ কিংবা অশান্তি চায় না। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এবার বসন্ত বরণের খবর। ফাগুন হাওয়ায় নগর জুড়ে পালন হচ্ছে ভালোবাসার উৎসব। শীতের রুক্ষতা শেষে প্রাণ প্রকৃতিতে এখন রঙিন সাজ। সিতারে বসন্ত মুখারির আগে তাই ঋতুরাজকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায়। আর এতে যোগ দেয়া নানা বয়সী মানুষের প্রত্যাশা, প্রকৃতি আর পোশাকের রঙের ছটা ছড়িয়ে পড়ুক অন্তরে অন্তরে। রুক্ষ শীতের শূন্যতা শেষ, ধরায় যেন ফিরেছে প্রাণ। শিমুল পলাশের আগুন রাঙা প্রকৃতিতে আগমন বসন্তের। এমন আবহে বাড়তি রেশ যোগ করলো সেতারের রাগ বসন্ত মুখারি। প্রতি বছরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হলো ঋতুরাজকে। এখানের পরিবেশটা অনেক সুন্দর, নাচ গান হচ্ছে আর অনেক মানুষ, তো সব মিলে অনেক ভালো লাগছে। খুবই ভালো লাগছে, আমি এখানে আবার আসতে চাই। আমরা পারিবারিকভাবে সবাই এসেছি বসন্ত এই উৎসব দেখতে। আমার অনেক ভালো লাগে বসন্ত। বসন্ত আমাদের জীবনে একটা নতুন পরিচিতি তৈরি করে, আমাদেরকে একটা নতুন একটা আবহাওয়ায় নিয়ে যায়। এমন আয়োজনে প্রকৃতির রং মাখা পোশাকে সেজে শামিল নানা বয়সী মানুষ। বসন্ত আগমন যে হৃদয়ে দোলা দিয়েছে সে অনুভূতি ফুটে উঠল আলাপে। এখনকার বাচ্চাদেরকে তো অবশ্যই আমাদের এই জিনিসগুলো ধারণা দিতে হবে। আমরা যেমন আছি আমাদের বাচ্চাদেরকেও এখানে সম্পৃক্ত করার জন্য আজকে আমাদের আশা। এই যে আমাদের এতগুলো সুন্দর ঋতু, এত কালারফুল সবকিছু, সেগুলো পরিচয়টা হওয়া খুবই দরকার। যত ধরনের বাধা বিপত্তি যাতে সবকিছু ভেঙে যাতে সবার জীবনে মঙ্গল আসে, সবার জীবনে শান্তি আসে, আমি সেটাই সবসময় প্রার্থনা করব। জাতীয় বসন্ত বরণ উদযাপন পরিষদের এই আয়োজনে ঋতুরাজ বরণে ছিল সমবেত গান, নাচ, আবৃত্তি সহ আবির বিনিময়। দক্ষিণ সমীরে শীতের রিক্ততা ভুলে ভালোর প্রার্থনা হোক অন্তরে অন্তরে, এমনটাই চাওয়া সব স্তরের মানুষের।
বসন্ত জানায় ভালোবাসার আহ্বান, বনে নতুন স্বপ্নের বীজ। বসন্ত শেখায় জীবনে প্রতিটি বাঁকে বাঁকে রয়েছে নতুন নবজাগরণের সুযোগ। তাই তো বাঙালির এই বর্ণিল আয়োজন। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। ফাগুন হাওয়া আর ভালোবাসার উৎসবে মুখর পর্যটন শহর কক্সবাজার। আর কোনো কে কারণে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই কক্সবাজার সমুদ্র সৈকতে। প্রিয়জনের সঙ্গে আনন্দ সময় পার করছেন ভ্রমণ পিপাসুরা। পয়লা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবসের রং লেগেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। সাপ্তাহিক ছুটির দিনের পাশাপাশি বিশেষ দিবস ঘিরে সৈকতে উপচে পড়া ভিড় পর্যটকদের। সমুদ্র স্নান, জেট স্কি, ঘোড়ায় চড়া বা বালিয়াড়িতে বসে সমুদ্র দেখা সহ মুহূর্তগুলো রঙিন করার চেষ্টা করেন আগতরা। কেউ প্রিয়জন, মা বাবা, আবার কেউ বন্ধুদের সঙ্গে এসেছেন সমুদ্র তীরে। এটা আমার প্রথমবার অনুভূতি সমুদ্র দেখার, তা আবার ভালোবাসা দিবসে নিয়ে আসছে, মানে খুবই ভালো লাগছে। ভালোবাসা দিবসের জন্যই আসা, যে ফ্যামিলিকে নিয়ে মেয়েকে নিয়ে সময় দেওয়ার জন্য। এই যে বসন্ত আর যে বিশ্ব ভালোবাসা দিবস, আর পাশাপাশি আমরা একটা ছুটি পাইছি, ফ্যামিলি নিয়ে ঢাকা থেকে ঘুরতে আসছি। স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পর্যটকের সমাগম হওয়ায় খুশি পর্যটন খাতের ব্যবসায়ীরা। ব্যবসা আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে। এরকম ব্যবসা কিন্তু আগে হয় নাই। এদিকে পর্যটকদের সমুদ্র স্নানের নিরাপত্তার জন্য সতর্ক লাইফগার্ড সংস্থা। আমরা পর্যটককে সেফটি দিতে প্রায় হিমশিম খেয়ে যাচ্ছি, তারপরেও আমাদের যে কাজ আমরা চালিয়ে যাচ্ছি, যাতে সেফ জোনে থাকে, তারা যাতে নিরাপদে গোসল করে। পর্যটকদের নিরাপত্তায় সৈকত সহ সব স্পট ও হোটেল মোটেল জোনে বিশেষ ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দুপুরের সময় আরো থাকছে বসন্ত ভালোবাসা রঙিন অমর 21শে বইমেলা। ছুটির দিনে সকাল ছিল কচি কাচার দখলে। শিশু প্রহরের বিশেষ আয়োজন, পাপেট শোতে মাতোয়ারা ছোট বড় সবাই। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে বড় জমায়েতে জুমার নামাজ আদায় করলেন মুসল্লিরা। এতে ইমামতি করেছেন মাওলানা সাদ কান্দেলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। নামাজ শেষে দেশ ও বিশ্ববাসীর শান্তি কামনায় দোয়া করেন ধর্মপ্রাণরা। ইসলামী জীবন ব্যবস্থা আর দ্বীনি দাওয়াতের কাজ শিখতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিয়েছেন মুসল্লিরা। একসঙ্গে আদায় করেছেন জুমার নামাজ। পরিচালনা করেছেন মাওলানা সাদ কান্দলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। বিশাল এই জামায়াতে যুক্ত হন আশপাশের এলাকার মুসল্লিরাও। সবার প্রার্থনা, ইসলামের শান্তির ছায়াতলে আসবে পুরো বিশ্ব। এছাড়া মহিমান্বিত লাইলাতুল বরাতে আল্লাহর নৈকট্য লাভের আশা ধর্মপ্রাণদের। আমি যখন ছোট তখন আমি আব্বার সাথে আমি আসতাম। হ্যাঁ, এখন ইনশাআল্লাহ আমার আব্বা মারা গেছে, আমি আসি কোনো ইজতেমা আমি ফেল করি না। সমস্ত ভেদাভেদ ভুলে আমরা এক কাতারে যত নামাজ পড়তে পারি, এটাই আমাদের চাওয়া। আমাদের ইজতেমা কখনো এরকম শবে বরাত পড়ে নাই। আর ইবাদতের জন্য মুসাফিরের দোয়া কবুল, তো এত মুসাফির সব মিলে আজকে আমরা একটা সুন্দর প্রোগ্রাম আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন। এর আগে বৃহস্পতিবার বাদ মাগরিব আম-বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এই পর্বের আনুষ্ঠানিকতা। শুক্রবার ফজরের নামাজের পর তিনি বয়ান করেন মাওলানা আব্দুস সাত্তার। ইজতেমার এবারের পর্বে 70টি দেশ থেকে সহস্রাধিক বিদেশি অংশ নিয়েছেন। তাই মূল ময়দানকে ভাগ করা হয়েছে 85টি খিত্তায়। আমাদের মৃত্যুর পর যে কি হবে, কি করতে হবে, সেই কাজটা এখন যদি করি না যেতে পারি, তাহলে আমরা নাজাত পাবো না। আমরা যেন আল্লাহর রাস্তায় চলতে পারি এবং কি এই মানে কি নিয়ে মরতে পারি, আমরা এই দাওয়াতের কাজ পৌঁছে দিতে পারি সমস্ত মানুষের কাছে। এদিকে ইজতেমা ময়দান জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সজাগ আইন শৃঙ্খলা বাহিনী। আমরা পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সতর্ক আছি। এখানে আমরা তাদের নিরাপত্তা দেওয়ার জন্য, ডেভিল হান্টকে এড়ানোর জন্য কিছু দুষ্কৃতিকারী এই ইজতেমা মাঠকে ব্যবহার করতে পারে, এখানে এসে আশ্রয় নিতে পারে, এখানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে, সেই ব্যাপারেও আমাদের লক্ষ্য আছে। রোববার দুপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। এবারই প্রথম শবে বরাতের মতো এক মহিমান্বিত রাত পাচ্ছেন বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিরা। তাই সেই জায়গা থেকে মহান সৃষ্টিকর্তার কাছে তাদের চাওয়া একটাই, ইসলামের শান্তির ছায়ায় আসবে পৃথিবীর প্রতিটি মানুষ। টঙ্গীর তুরাগ নদের পাড় থেকে আল আমিন তুষার, সময় সংবাদ।
আজ মহিমান্বিত লাইলাতুল বারাত, পরম করুণাময় মহান আল্লাহ নৈকট্য লাভের আশায় রাতভর ইবাদত বন্দেগীতে কাটাবেন ধর্মপ্রাণ মুসলমানরা। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং দেশ জাতির মঙ্গল কামনায় সৃষ্টিকর্তার দরবারে দুহাত তুলবেন তারা। আরও জানাচ্ছেন শফিক মুন্সি। পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন ধর্মপ্রাণ মুসল্লিরা। পাপমোচনের প্রার্থনায় চাওয়া পরিশুদ্ধ জীবনযাপন। মহিমান্বিত রাত হিসেবে প্রতি বছর হিজরি শাবান মাসের মাঝামাঝিতে মুক্তি, শান্তি ও কল্যাণ কামনায় পবিত্র শবে বরাত পালন করা হয়। এবারও ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে পালিত হবে এ রাত। ইসলামী চিন্তাবিদরা বলছেন, এ রাতে অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা করে দুহাত তুলে মোনাজাত করা হবে সৃষ্টিকর্তার দরবারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ রাতে মাফ করে দেওয়ার একটি ঘোষণা দিয়েছেন হিংসুক এবং মুশরিক ব্যতি রেখে সবাইকে। আমরা যদি বেশি বেশি করে আল্লাহকে ডাকি, তাসবিহ তাহলিল করি, কোরআন তেলাওয়াত করি, ইবাদতের পরিবেশ সর্বোচ্চ সুযোগ কাজে লাগিয়ে যদি আল্লাহমুখী হতে পারি, এর থেকে বড় নিয়ামত আর কিছু নেই। মহিমান্বিত এই রাতে আমরা বেশি বেশি নফল ইবাদত করব আর কোরআন তেলাওয়াত করতে পারি এবং এর পরের দিন যে দিনটাতে আছে সেটাতে আমরা নফল রোজা রাখতে পারি। পবিত্র শবে বরাত রমজান মাসের আগমনী বার্তাও, কেননা এর মধ্য দিয়েই শুরু হয় সিয়াম সাধনার প্রস্তুতি। তাই তো হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। আল্লাহর সাথে অন্য কারোর যদি কেউ শিরিক করে তার কিন্তু মাপ নেই। আর হিংসুক যে অন্যের ভালো দেখতে পায় না, অন্যের উপরে জুলুম করে, নির্যাতন করে, অন্যকে দাবিয়ে রাখে, পরমত সহিষ্ণু হতে পারে না, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। বাংলাদেশে সহ অনেক দেশেই দেখা যায় যুবকরা আতশবাজি, ফটকা ফুটানো সহ নানা কাজে লিপ্ত হয়ে যায়। এটা একদমই অনুচিত কাজ এবং অনেকেই দেখা যায় বাসা বাড়িতে শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি বানাচ্ছে। তো এই জিনিসগুলো আসলে এই মহিমান্বিত রাতে এই কাজে সময় না ব্যয় করে ইবাদতে যদি ব্যয় করা হয়, এটা আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে। ইসলামী চিন্তাবিদদের আশা, এই রাতের কল্যাণে কেটে যাবে সংকটকাল, আগামী দিন হয়ে উঠবে কল্যাণময়। সবার উপর বর্ষিত হবে সর্বশক্তিমান আল্লাহর করুণা, দৃঢ় হবে সামাজিক বন্ধন ও ভ্রাতৃত্ববোধ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। শবে বরাত ও রমজানকে সামনে রেখে বেড়েছে মুরগির দাম। এদিকে সবজির বাজারে স্বস্তি মিললেও কিছুটা বাড়তি আলুর দর। তবে পর্যাপ্ত সরবরাহ থাকায় চালের বাজার কমতির দিকে, আর শুল্ক বাড়ানোয় চড়া ফলের দাম। এদিকে মাস জুড়ে লুকোচুরির পর বাজারে ফিরছে ভোজ্য তেল। ভোক্তা অধিকার বলছে, তাদের কঠোর অবস্থানেই নাকি বাড়ছে তেলের সরবরাহ। অন্তরা সেনকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন MSRF। বোতলে বিক্রি করা সয়াবিন তেলে নতুন করে লুকোচুরি শুরু হয় চলতি মাসেই। কোথাও কোথাও তেল মিললেও সঙ্গে কিনতে হয়েছে চিনি, আটা বা সুজি। শুক্রবার কারওয়ান বাজার ঘুরে দেখা গেল সংকট কিছুটা কমেছে। তেলের সঙ্গে অন্য পণ্যও চাপিয়ে দিচ্ছেন না বিক্রেতারা। 40% 50% তেল কালকে দিচ্ছে আমাদেরকে। এর আগে তো একদম তেলই দেয় নাই, প্রতি 2-3 দিন বাদে 5 কারণ 10 কারণ তেল দিত। যত মূল্য আছে ওই মূল্যতে আনি, আইনা আমরা ওটার থেকে কিছু বাড়িয়ে ব্যস্ত হয়। দুই একটা কোম্পানি মোটামুটি ভালো সাপ্লাই দিচ্ছে মাল মার্কেটে। মোটামুটি ওদের কারণে মার্কেটটা এখনো এস্টাবলিশড আছে। এখনো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানালো, সংস্থাটির কঠোর অবস্থানের ফলে বাজারে বেড়েছে তেলের সরবরাহ। তেলের সাথে যুক্ত যে রিফাইনারির বাল্কে এবং বোটলিং করেন, ওনারা একটা সিগন্যাল পেয়েছেন বোধহয় যে আমরা এই জায়গায় হার্ড আছি। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে যদি কঠোর হই, আইন নিয়ন্ত্রণ করি এবং শৈথিল্য না করি, একটা সময় তারা আইন মানতে বাধ্য। এদিকে রমজানকে সামনে রেখে ব্রয়লার ও সোনালী মুরগির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা। কেজিতে 2 টাকার মতো বেড়েছে আলুর দাম। তবে কমতির দিকে চালের বাজার। গত সপ্তাহে বিক্রি করছি 190 টাকা, আমরা এই সপ্তাহে বিক্রি করতেছি 195 প্লাস 200 টাকা। ধাপে ধাপে দাম বাড়তেছিল, ওটা এখন নেই, এখন কমতির দিকে। কেজিতে 2 টাকা বাড়ছে, পাইকারি বস্তা আছে 2 টাকা 19 টাকা কেজি। কাঁচা বাজারে কিছুটা স্বস্তি মিললেও ফলের বাজার চড়া। তাজা ফল আমদানিতে সম্পূরক শুল্ক বাড়ানোয় পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে আপেল, কমলা সহ বিভিন্ন ফলের দাম। মানুষে ফল খাবে না ভাত খাবে আগে? আমরা মাল নিলে 300-র নিচে কোনো আপেল বিক্রি করা যায়, নিচেরটা, উপরটা আছে। শুল্ক কমানোর দাবিতে শুক্রবার থেকে আমদানি বন্ধের ঘোষণা দিলেও তা স্থগিত করেছেন ব্যবসায়ীরা। বলছেন ভোক্তা অধিদপ্তর ও সরকারের সঙ্গে আলোচনা করে তারা সমাধান চান। সাধারণ যাতে কষ্ট না পায় এবং সাপ্লাই চেনটা যাতে ঠিক থাকে এবং
যে যেই এমনি ফলের দাম বেশি, আরো বন্ধ করলে আরো বেড়ে যাবে। চাহিদা থাকলেও অতিরিক্ত দামের কারণে বিক্রি কমে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। তাদের শঙ্কা, আসছে রমজানে লোকসান গুনতে হবে তাদের। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনে অমর একুশে বইমেলায় প্রথম ভাগ ছিল শিশু কিশোরদের আনাগোনায় মুখর। মেলার দ্বিতীয় শিশু প্রহরে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত আয়োজন করা হয় বিশেষ পাপেট শো ও গল্পের আসর। আগামীর বাংলাদেশ গড়ে তুলবে যে প্রজন্ম, তাদের ডিভাইস নির্ভরতা কমাতে বইমেলা ভূমিকা রাখবে বলে মনে করছেন অভিভাবকরা। কল্পনার রাজ্যে হাজারো গল্পের মিতালি আর ছড়াদের হুড়োহুড়ি। খুদে পাঠকদের জ্ঞানের রাজ্যে নতুন মাত্রা এনে দিতে অমর একুশে বইমেলার এই শিশু চত্বর সাজানো হয়েছে শিশুদের মনের মতন করেই। ছোট্ট সোনামণিদের হই হুল্লোড় আর আনন্দে মুখরিত হয়ে ওঠে পুরো চত্বর। সিসিমপুরের প্রিয় চরিত্রদের দেখা না পেলেও শিশুরা নিজেদের মাতিয়ে রাখে পাপেটের সঙ্গে। সেই সঙ্গে ছিল পুতুল নাচ আর গল্প বলার আসর। আব্বু আমার সাথে বই কিনতে এসেছি। বইমেলায় আমি ইকরি দেখতে আসি। খুদে পাঠকদের কেউ কেউ অভিভাবকের হাত ছেড়ে নিজেরাই ছুটছে স্টলে স্টলে। কারো পছন্দ কমিক্স, কারো ছড়ার বই। গল্পের বই পছন্দ করি, তারপরে ধাঁধার বই পছন্দ লাগে আমার ড্রয়িং বই পছন্দ। প্রযুক্তি নির্ভর জীবন থেকে সরিয়ে বইয়ের সঙ্গে পরিচিত করতে শিশুদের বইমেলায় নিয়ে এসেছেন বলে জানালেন অভিভাবকরা। বাসায় গেমস নিয়ে ব্যস্ত থাকে, পড়াশোনা নিয়ে, আবার এই যে বইমেলা নিয়ে আসলাম, এখান থেকে কিছু বই নিয়ে যাব। বর্তমান ছেলে মেয়েরা তো আসলে মোবাইল এবং অন্যান্য মিডিয়ার সাথে আসক্ত, তো তাদেরকে একটু বইয়ের সাথে পরিচিত হওয়ার জন্য মূলত এখানে আসা। বইমেলায় আসলে প্রচুর বই কেনা হয়, ওদের পড়ার প্রতি আগ্রহ বাড়ে। এবারের বইমেলায় অংশ নেয়া 708টি প্রকাশনা প্রতিষ্ঠানের মধ্যে 74টি প্রতিষ্ঠান স্টল করেছে শিশু চত্বরে। ইট কাঠ পাথুরে জীবনের বাইরে এসে শিশুদের জ্ঞানের রাজ্যে নতুন দ্বার উন্মোচন করে অমর একুশে বইমেলার এই বিশেষ আয়োজন শিশু প্রহর। তাই অভিভাবকেরা প্রতি বছর তাদের ক্ষুদে সন্তানকে সঙ্গে নিয়ে বইয়ের রাজ্যের সঙ্গে পরিচিত করতে যোগ দেন এই শিশু প্রহরে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সুন্দরবনের ভেতরে ইকো ট্যুরিজমের নামে তৈরি হয়েছে কংক্রিটের স্থাপনা। মাছ ধরতে বনে আগুন, নদী খালে বিষ দিয়ে মাছ শিকার, চোরা শিকারীদের বন্যপ্রাণী নিধন সহ বিভিন্নভাবে বনের প্রতি অত্যাচার বেড়েই চলছে দিন দিন। স্থায়ী স্থাপনাগুলো দীর্ঘমেয়াদে বন্যপ্রাণী ও বনের পরিবেশের ক্ষতির কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। নিয়ামুল হোসেন কোচির ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট। সুন্দরবনের মধ্যে কংক্রিটের জঞ্জাল জানান দিচ্ছে বন হারাচ্ছে নিজস্বতা। পরিবেশবাদীদের অভিযোগ, এই অরণ্য খোদ বন বিভাগের অবহেলা, দায়িত্বহীনতা ও লোভের শিকার। উন্নয়নের নামে গাছপালা কেটে গড়ে তোলা হয়েছে ইট কংক্রিটের ইকো ট্যুরিজম কেন্দ্র। দীর্ঘমেয়াদে স্থায়ী স্থাপনাগুলো বন্যপ্রাণী ও বনের পরিবেশের ক্ষতির কারণ হবে বলে মনে করেন তারা। যেখানে প্রকৃতির সাথে যে বনের সম্পর্ক, সেখানে কিন্তু কোনো পাকা স্থাপনা বা মানুষ সৃষ্ট কোনো কিছু করা ঠিক না। এতে করে কি হচ্ছে যে ওখানকার যে বন্যপ্রাণীর যে অভয়ারণ্য যদি বলি, অভয়াশ্রম বলি, এই আশ্রমটা কিন্তু থাকছে না। পৃথিবীর সবচেয়ে বড় শ্বাসমূলীয় বনটি প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় সুরক্ষা বলয় হিসেবে যুগ যুগ ধরে রক্ষা করছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষকে। তবে বনের প্রতি অত্যাচার বেড়েই চলেছে দিন দিন। অভয়ারণ্যে অবাধ যাতায়াত, মাছ ধরতে বনে আগুন, নদীখালে বিষ দিয়ে মাছ শিকার, চোরা শিকারীদের বন্যপ্রাণী নিধন, গাছ কাটা সহ বিভিন্ন অপরাধ ঘটছে বন ঘিরে। গত 2 যুগে অন্তত 27 বার আগুনের ঘটনা ঘটেছে পূর্ব বন বিভাগে। অপরাধ কমাতে নজরদারি ও আইনের কঠোর প্রয়োগের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। বন বিভাগ এবং পরিবেশ অধিদপ্তরকে এ ব্যাপারে কঠোর নজরদারি করতে হবে এবং বনের পরিবেশ সুরক্ষা করেই এইসব ট্যুরিজমকে আমাদের প্রমোট করার চেষ্টা করতে হবে। তবে বন বিভাগ বলছে পরিবেশ বান্ধব উপায়ে সম্প্রসারিত হচ্ছে ইকো ট্যুরিজম। ওয়ান টাইম প্লাস্টিক যাতে ব্যবহৃত না হয় এই ব্যাপারে আমরা ট্যুরিস্টদেরকে সতর্ক করছি এবং বিভিন্ন চিপস, পলিথিনের প্যাকেট এগুলো যাতে যত্রতত্র না ফেলে আমাদের একটা নির্দিষ্ট স্থানে ফেলে এবং এগুলো যাতে তারা ব্যবহার না করে এই বিষয়ে আমরা সতর্ক করছি। সুন্দরবনে পরিবেশ বান্ধব পর্যটন সুবিধা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় সম্প্রতি 24 কোটি 95 লাখ টাকা ব্যয়ে বনের খুলনা রেঞ্জের কালাবগি ও সেকেরটেক, চাঁদপাই রেঞ্জের আন্দারমাল
রাজামানিক ও শরণখোলা রেঞ্জের আলীবান্দায় ইকো ট্যুরিজম কেন্দ্র গড়ে তোলা হয়। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। এবার ক্রিকেটের খবর। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। দুবাইয়ে একদিনের বিশ্রাম শেষে শনিবার আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবেন শান্তরা। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। এর আগে 17 ফেব্রুয়ারি একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন ফিল সিমন্সের শিষ্যরা। আরও একটা টুর্নামেন্ট, আরও একটা স্বপ্ন লাল সবুজ প্রতিনিধিদের ঘিরে। এবারের পরীক্ষাটা আইসিসির এলিট ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টে অংশ নিতে প্রথম ম্যাচের ভেন্যু দুবাইয়ে পৌঁছেছে বাংলাদেশ দল। ভোরে সেখানে পা রাখেন মুশফিক, রিয়াদ, শান্তরা। মূল পরীক্ষা শুরুর বাকি নেই এক সপ্তাহ। তার আগেই সব প্রস্তুতি সারতে হবে টাইগারদের। দুবাইয়ে একদিনের বিশ্রামের সুযোগ পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টিম হোটেলে ভ্রমণ ক্লান্তি কাটিয়ে শনিবার অনুশীলনে নামবেন শান্তরা। দুবাইয়ে ফিল সিমন্সের অধীনে আইসিসি একাডেমি মাঠে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার পরীক্ষা ক্রিকেটারদের। 8 দলের টুর্নামেন্টে 6 দলই প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে ব্যস্ত। ব্যতিক্রম কেবল আফগানিস্তান ও বাংলাদেশ। আফগানরা আগেই পৌঁছেছে পাকিস্তানে। দুবাইয়ে প্রথম দল হিসেবে গেল শান্ত বাহিনী। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। মূল মঞ্চে ওঠার আগে ঝালিয়ে নেয়ার জন্য একটাই ওয়ার্ম আপ ম্যাচ পাবে বাংলাদেশ। 17 তারিখ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস। ওই ম্যাচেই ভারত বধের একাদশ আর পরিকল্পনা সাজাবেন ফিল সিমন্স। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতীয় নির্বাচন পেছানোর চক্রান্তে একটি দল, বলছে বিএনপি। সুষ্ঠু ভোট আয়োজনে সরকারকে সহযোগিতার আহ্বান। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি নাগরিক কমিটির। সংস্কার নিয়ে কাল থেকে দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনা শুরু। দেশে আর কখনো মাথাচাড়া দিতে পারবে না ফ্যাসিবাদ, হুঁশিয়ারি উপদেষ্টা আদিলুরের। ফাগুন হাওয়ায় নগর জুড়ে ভালোবাসার উৎসব। রঙিন সাজে প্রাণ প্রকৃতিও। বসন্ত ও ভালোবাসা দিবসে যুগলবন্দি উদযাপন। সৈকত শহরে পর্যটকের ঢল। এই ছিল দুপুরের সময়। সঙ্গেই থাকুন সময়ের।